ওয়েলকাম টু দিস অনলাইন ক্লাস। আজকের বিষয় ইংরেজি শ্রেণী সপ্তম। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের পড়ানোর টপিক আমি নির্ধারণ করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, assertive to exclamatory, assertive to optative and assertive to imperative। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো ইংরেজি বিষয়ে ট্রান্সফরমেশন একটি জটিল কাজ, কিন্তু চর্চা যদি আমরা নিয়মিত করি, আসলে ট্রান্সফরমেশন কিন্তু খুব জটিল কাজ নয়। খুব সহজেই যেভাবে আমরা সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারবো সে বিষয়টা আমি এখন তোমাদেরকে ইজিলি দেখাবো। শুরুতেই আমি দিয়েছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। আমরা এখন যাব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এভাবে যদি আমরা ট্রান্সফরমেশন করি, কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে, আমি রুল ওয়াইজ দেব। রুল 1, আমরা খেয়াল করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন শব্দটি থাকে, অনলি অথবা অ্যালোন এই শব্দগুলো যদি থাকে, তাহলে অনলি এবং অ্যালোনের পরিবর্তে আমরা দেব নান বাট। এবং যদি ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তখন আমরা দেব নান বাট। যেমন অনলি আল্লাহ ইজ পাওয়ারফুল। অনলি আল্লাহ ইজ পাওয়ারফুল আমি বলেছি যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, তাহলে অনলি এবং অ্যালোনের পরিবর্তে নান বাট শব্দটি আমরা জুড়ে দেব। তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি, অনলি আল্লাহ ইজ পাওয়ারফুল, এটাকে নেগেটিভ করলে কি হবে? অনলি এর পরিবর্তে আমরা দিলাম নান বাট। নান বাট আল্লাহ ইজ পাওয়ারফুল। এটা ব্যক্তিবাচক ছিল বিধায় আমরা অনলি এর পরিবর্তে নান বাট দিয়েছি। আচ্ছা, এখন অনলি যখন বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন আমরা কি করব সে বিষয়টি এখন দেখাবো। যদি বস্তুবাচক হয়, হি হ্যাজ অনলি এ পেন। হি হ্যাজ অনলি এ পেন। লক্ষ্য করুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে পেন হচ্ছে একটি বস্তুবাচক নাউন, বস্তুবাচক শব্দ অথবা ওয়ার্ড। সেক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নান বাট না বসিয়ে আমরা নাথিং বাট বসাবো। যেমন হি হ্যাজ, অনলি এর পরিবর্তে কি বসবে? এখানে নাথিং বাট বসবে। নাথিং বাট এ পেন। খুব সহজে আমরা বিষয়টি হয়তো বুঝতে পারলাম। হি হ্যাজ অনলি এ পেন, এখানে বস্তুবাচক হওয়ার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করেছি। আচ্ছা, এই রুল 1 এর আরও একটি নিয়ম আছে। যখন অনলি বয়সের ক্ষেত্রে অথবা সংখ্যার ক্ষেত্রে বসবে, সেক্ষেত্রে আমরা কি করব সেইটি এখন তোমাদেরকে দেখাবো। যখন সংখ্যা অথবা বয়সের ক্ষেত্রে অনলি, যখন সংখ্যা
অথবা বয়স বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? অনলি এর পরিবর্তে কি বসাবো? খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, যেমন হি ইজ অনলি 18 ইয়ার্স ওল্ড। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা খেয়াল করি, এখানে অনলি এর পরে আমরা বয়স অথবা সংখ্যা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে, এর পূর্বে যেমন ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম অনলি এর পরিবর্তে নান বাট, বস্তুবাচকের ক্ষেত্রে দিয়েছিলাম নাথিং বাট, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেব? আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান কথাটি ব্যবহার করব। যেমন হি ইজ নট মোর দ্যান, যা আছে যে সংখ্যাটি দেওয়া থাকবে অথবা যে বয়সটি দেওয়া থাকবে সেটি লিখব, 18 ইয়ার্স ওল্ড। আবার আমরা খেয়াল করি, যদি সংখ্যা অথবা বয়স বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব? অনলি এর পরিবর্তে নট মোর দ্যান এই কথাটিও লিখতে পারি, অথবা নট লেস দ্যান। আরও একটি আমি উদাহরণ দেখাবো, শি ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড। শি ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড। তাহলে এখানেও আমরা একটি সংখ্যা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে শি ইজ, এখানে দিয়েছিলাম নট মোর দ্যান, কিন্তু নট লেস দ্যান যদি দিই সেটাও হয়ে যাবে, শি ইজ নট লেস দ্যান 14 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এটা আমি রুল 1 অর্থাৎ 1 নম্বর নিয়মটি তোমাদেরকে শিখিয়েছি। এরপরে রুল 2তে যাব। রুল 2 এর ক্ষেত্রে আমরা দেখব, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি কথাটি যুক্ত থাকে, এভরি থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমি একটা উদাহরণ আগে দেব, একটি উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে সেক্ষেত্রে আমাদের প্রথমে করণীয় কি। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করব, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি কথাটি যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি সেটি এখন দেখাবো। এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো, তারপর গ্যাপ দিয়ে বাট কথাটি থাকবে, দেয়ার ইজ নো ড্যাশ দিয়ে বাট থাকবে। এখন কিভাবে ব্যবহার করব সেটি আমি দেখাচ্ছি। এভরি এর পরিবর্তে আমরা কি দেব? দেয়ার ইজ নো কথাটি লিখব, দেয়ার ইজ নো। পরবর্তীতে এভরি এর পরের শব্দটি আমরা লিখব। এখানে খেয়াল করি, এভরি এর পরের শব্দটি কি? মাদার। তাহলে কি হলো? এখানে দেয়ার ইজ নো মাদার, তারপরে আমি বলেছি বাট কথাটি দিতে হবে, এরপরে যা আছে তাই থাকবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বলেছিলাম যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে গ্যাপ দিয়ে বাট। এখন গ্যাপের জায়গাটায় বসবে কি? এভরি এর পরের শব্দটি। এখানে যেমনটি ছিল মাদার হচ্ছে এভরি এর পরের শব্দ, সো এখানে কি হয়ে গেল? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আচ্ছা, আরও একটি আমি উদাহরণ দেব।
everyone loves flower, everyone loves flower। এখানে কিন্তু আমরা এভরি কথাটি পাচ্ছি। তাহলে আমি বলেছিলাম এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, গ্যাপ দিয়ে বাট কথাটি আসবে। এখানে এভরি এর পরিবর্তে আমরা কি দেব, দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরে যে শব্দটি ছিল সেটা আমরা নিয়ে আসবো, দেয়ার ইজ নো ওয়ান। তারপরে বাট কথাটি দেব, বাট যা আছে, অর্থাৎ বাটের পরে এই যা ছিল তাই আমরা দেব পরের অংশটি, লাভস ফ্লোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা শিখলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হয়। আরও ব্যাপকভাবে শেখা যাবে, যেহেতু আমি সবগুলো অল্প অল্প করে শেখাচ্ছি। আমরা এখন পরের রুলে যাব। পরের রুলটি ছিল আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি, সেই নিয়মটি আমি এখন দেখাবো। এখন আমরা শিখব হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমি কিছু নিয়ম আগের মতোই দিব। রুল 1, যদি আমরা কখনো কোনো বাক্যে দেখি যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এই জাতীয় অক্সিলিয়ারি ভার্বগুলো যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় একটি উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হব। ইউ আর এ লায়ার। খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, ইউ আর এ লায়ার। তাহলে এখানে একটি অক্সিলারি ভার্ব পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আর, যদিও এটা মূল ভার্বের কাজ করেছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে আমরা করব এই অক্সিলিয়ারি ভার্বের সাথে এনটি যোগ করব, আরএন্ট, তারপরে সাবজেক্ট আমরা পরে নিয়ে যাব, ইউ এ লায়ার। তাহলে এখানে আমরা কি করলাম, অক্সিলিয়ারি ভার্বের সাথে এনটি করে আমরা প্রশ্নবোধকে পরিণত করলাম। সাবজেক্ট যেটি ছিল সেটি আমরা পরে নিয়ে এবং অবজেক্ট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আরও একটি উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করছি। হি ইজ এ ফার্মার। এখানে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ এ ফার্মার, এখানে আমরা অক্সিলারি ভার্ব কি পাচ্ছি, অবশ্যই ইজ। তাহলে এটা আমরা যখন নেগেটিভ করব ইজের সঙ্গে এনটি কথাটি যুক্ত করে দেব, এজেন্ট, তারপরে সাবজেক্ট দিয়ে দেব, তারপরে অবজেক্ট যা আছে। তাহলে এটা এখানে অ্যাফার্মেটিভ ছিল, অ্যাসার্টিভ ছিল হি ইজ এ ফার্মার। যখন আমরা নেগেটিভ করলাম এই ইজের সাথে আমরা এনটি যোগ করে পরবর্তীতে সাবজেক্ট অবজেক্ট দিয়ে আমরা কি করে ফেললাম, ইন্টারোগেটিভ করে ফেললাম। আচ্ছা, এটা গেল 1 নম্বর রুল। এরপরে আসবো আমরা দ্বিতীয় নিয়মে, অর্থাৎ দ্বিতীয় রুলে আসব। রুল 2, যদি কোনো বাক্যে নেগেটিভ কথাটি দেওয়াই থাকে, অর্থাৎ নট যোগ করাই থাকে, আমরা যেমন এর আগের বার কী করেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে এনটি যোগ করে নেগেটিভ করে আমরা প্রশ্নবোধকে পরিণত করেছিলাম। বাট যখন যে বাক্যে নট কথাটি দেওয়াই থাকবে, যেমন হি ইজ নট এ গুড বয়,
হি ইজ নট এ গুড বয়। এক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব, এবং এরকম যদি দেওয়া থাকে এটাকে ইন্টারোগেটিভ করা সব থেকে সহজ। যেমন শুধু ইজ কথাটি সামনে আনবো এবং নট কথাটি আমরা তুলে দেব। শুরুতে আমরা কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটি নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব কি ছিল, ইজ, তারপরে হি। ইজ হি এ গুড বয়। তাহলে এই ক্ষেত্রে আমরা নেগেটিভটা খুব সহজে, এক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভটা খুব সহজেই করতে পারবো যখন নেগেটিভ নট কথাটি দেয়াই থাকবে। আরও একটি উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করব। ইউ আর নট এ লায়ার। তাহলে এখানে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করি নট কথাটি দেয়াই আছে। এক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ করব আমাদের নট কথাটি তুলে দিয়ে অক্সিলারি ভার্বটা সামনে আনলেই হয়ে যাবে। যেমন আর ইউ এ লায়ার, আর ইউ এ লায়ার। সো ইট ইজ চেঞ্জড ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা এখন আরেকটি নিয়ম শিখব, রুল 3। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কীভাবে করব, রুল 3 এবার আসছে। যেমন যদি কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, একটি উদাহরণ আমরা দিতে পারি এখানে। ইউ কেম টু সি মি। ইউ কেম টু সি মি। এখানে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল না, দেওয়া নেই। যেমন কেম, এটা সরাসরি একটি মূল ভার্ব, সেক্ষেত্রে আমরা টেন্সকে খেয়াল করব। এখানে আমরা কোন টেন্স পাচ্ছি, কাম থেকে কেম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে দেয়া আছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিডন্ট কথাটি ব্যবহার করব। অর্থাৎ যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে ডোন্ট, যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে হবে ডিডন্ট। আবার প্রেজেন্টেরই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাজেন্ট কথাটি ব্যবহার করব। খেয়াল করি এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, সো আমরা শুরুতে নিয়ে আসব ডিডন্ট। ডিডন্ট ইউ কামটা, কেম আর কেম থাকবে না, এটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ কাম হয়ে যাবে। ডিডন্ট ইউ কাম টু সি মি। আচ্ছা, আরেকটি উদাহরণ আমি এখানে প্রয়োগ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যেমন হি গোস টু স্কুল। এখানে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, হি গোস টু স্কুল, এখানেও কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব, আমি বলেছিলাম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব, এবং যদি প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব। একই নিয়মে আমরা এখানে খেয়াল করছি, হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এবং এখানে মূল ভার্ব গোস, সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করতে পারি। সো ডাজেন্ট হি, এখানে আর গোস থাকবে না, এটা গো হয়ে যাবে। ডাজেন্ট হি গো টু স্কুল। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব
আরেকটি নিয়মে। আমরা এতক্ষণ ধরে শিখছিলাম কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এখন আমরা শিখব অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আচ্ছা, আগের মধ্যে আমরা রুল 1-এ যাব। যদি কোনো বাক্যে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরে এ অথবা অ্যান অর্থাৎ কোনো আর্টিকেল থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করব, একটি উদাহরণ প্রয়োগের মাধ্যমে আমি ক্লিয়ার করব। ইট ইজ এ বিউটিফুল গার্ডেন। এখানে আমরা খেয়াল করি, এখানে কিন্তু ভার্বের পরে এ অর্থাৎ আর্টিকেল খুঁজে পাচ্ছি। যদি এরকম থাকে যে ভার্বের পরে আর্টিকেল থাকে, সেক্ষেত্রে আমরা যখন এক্সক্লামেটরি শুরু করব, শুরুতেই হোয়াট কথাটি নিয়ে আসব। যেমন হোয়াট, তারপরে এ কথাটি আসবে, পরের অবজেক্ট যা আছে সম্পূর্ণটি চলে আসবে। হোয়াট এ বিউটিফুল গার্ডেন, তারপরে শুরুতে ইট ইজ কথাটি ছিল, ওইটাই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আমি যেটা বলেছিলাম যে যদি ভার্বের পরে আর্টিকেল থাকে, রুল 1টা এরকম, ভার্বের পরে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়। ভার্বের পরে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু করতে, যেমনটি এখানে বলেছি ইট ইজ এ বিউটিফুল গার্ডেন। এখানে খেয়াল করি ইজ একটি ভার্ব, তারপরে আমরা আর্টিকেল পেয়েছি। সো শুরুতে আমরা হোয়াট দিয়ে আবার এ কথাটিও চলে আসবে, হোয়াটে পরের অবজেক্ট যা ছিল সম্পূর্ণটি চলে আসবে। হোয়াট এ বিউটিফুল গার্ডেন, শুরুতে যা ছিল ইট ইজ দিয়ে আমরা বিস্ময়সূচক চিহ্ন দেব। তোমরা অবশ্যই জানো যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা, আমি আরও একটি উদাহরণ এখানে প্রয়োগ করি। ইট ইজ অ্যান অরেঞ্জ। ইট ইজ এ নাইস পেন। এখানেও আমরা খেয়াল করি যে ভার্বের পরে এ কথাটি আছে, সেক্ষেত্রে আমরা একইভাবে চেঞ্জ করব। কিভাবে? ভার্বের পরে যেমন এ আছে, আমি আগেই বলেছি নিয়ম অনুসারে আর্টিকেলের পরে, ভার্বের পরে আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়। শুরুতে আসবে হোয়াট এ, তারপরে অবজেক্ট যেটা আছে সম্পূর্ণটি চলে আসবে। হোয়াট এ নাইস পেন, সাবজেক্ট যা ছিল তাই আসবে। ইট ইজ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা রুল 1 কিভাবে করতে হয় সেটি দেখালাম। এখন আমি যাব রুল 2-তে। রুল 2 এর ক্ষেত্রে আমরা খেয়াল করব, যদি ভার্বের পরে আর্টিকেল অর্থাৎ এ অথবা অ্যান না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। ভার্বের পরে এ অথবা অ্যান না থাকলে
এ এন থাকলে আমরা হোয়াট ব্যবহার করেছি, এ এন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। যেমন ইট ইজ বিউটিফুল হাউস। ইট ইজ বিউটিফুল হাউস। লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, এখানে ইজের পরে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি, এ অথবা এন কিছুই ব্যবহৃত হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, শুরুতে আমরা হাউ কথাটি নিয়ে আসবো, হাউ, তারপরে অবজেক্ট যেটি ছিল বিউটিফুল, হাউস, তারপরে শুরুতে যে সাবজেক্ট ইট ইজ ছিল, ইট ইজ কথাটি নিয়ে আসব। সো আবার খেয়াল করি, যদি ভার্বের পরে আর্টিকেল না থাকে সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে শুরু করব, যেমনটি এখানে করেছি। হাউ, লাস্টের যে অবজেক্টটি ছিল সেটি এখানে নিয়ে এসেছি, বিউটিফুল, হাউ বিউটিফুল হাউস, তারপরে সাবজেক্ট যেটি ছিল সেটি, এবং শেষে বিষয়সূচক চিহ্ন আমরা ব্যবহার করেছি। এটি গেল দ্বিতীয় রুল, অর্থাৎ রুল 2। এখন যাব আমরা রুল 3-তে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ কথাটি যুক্ত থাকে তখন আমরা ইফ অথবা হ্যাড দিয়ে এক্সক্লামেটরিতে পরিণত করব। যেমন কি থাকলে, যদি উইশ কথাটি থাকে, উইশ থাকলে ইফ অথবা হ্যাড দিয়ে করতে হবে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং। খেয়াল করি, আই উইশ আই ওয়ার এ কিং, এখানে আমরা খেয়াল করছি উইশ কথাটি যুক্ত আছে। আমি বলেছিলাম যদি উইশ থাকে তাহলে ইফ অথবা হ্যাড দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করব। তাহলে শুরুতে কি আসবে, ইফ, এবং বাকি যা আছে সম্পূর্ণ অংশটি চলে আসবে। ইফ আই ওয়ার এ কিং, শেষে বিষয়সূচক চিহ্ন আমরা ব্যবহার করব। একেবারে সহজ, যদি উইশ কথাটি যুক্ত থাকে উইশের পরিবর্তে আমরা আই উইশ, অর্থাৎ সাবজেক্ট এবং উইশ দুইটার পরিবর্তে আমরা নিয়ে আসব ইফ, এবং বাক্যের যে পরের অংশ পুরোটাই চলে আসবে, শেষে বিষয়সূচক চিহ্ন আমরা ব্যবহার করব। আরও একটি উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করি। I wish I had the wings of birds. প্রিয় শিক্ষার্থী, খেয়াল করি আমরা এখানে কিন্তু আই উইশ অর্থাৎ উইশ শব্দটি চলে এসেছে। আমি বলেছিলাম উইশ থাকলেই শুধু ইফ অথবা হ্যাড সামনে নিয়ে আসলেই এবং পরের অংশটুকু দিলেই আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। সো এটা আমরা কিভাবে করব, এখন আই উইশ দুইটার পরিবর্তে চলে আসবে আমরা হ্যাড দেব। হ্যাড, যেহেতু ইফ অথবা হ্যাড একটা কিছু দিলেই হবে, ইফ এর পরিবর্তে এখানে দিলাম হ্যাড, হ্যাড আই, অর্থাৎ হ্যাডের পরে সাবজেক্টটা চলে যাবে। হ্যাড আই দ্য উইংস
অফ বার্ডস। তাহলে রুল 3-তে আমরা কি পেলাম? উইশ থাকলেই এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করার সময় ইফ অথবা হ্যাড দিয়ে করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাব পরের টপিকে। এখন আমরা শিখব হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাসার্টিভ টু অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ অ্যাসার্টিভ টু অপটেটিভ। আগের মতোই আমরা রুল দিয়ে করব। রুল 1, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে খুব অল্প কিছু নিয়ম মানলেই আমরা চেঞ্জ করতে পারবো। যেমন একটি উদাহরণ দিচ্ছি এখানে, ইউ উইল শাইন ইন লাইফ। ইউ উইল শাইন ইন লাইফ, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা অপটেটিভে পরিণত করব, কিভাবে করতে হবে? একেবারে সহজ জিনিস, শুধু মে কথাটি সামনে নিয়ে আসতে হবে, পরবর্তীতে সাবজেক্ট নিয়ে আসতে হবে। মে ইউ উইল কথাটি আমরা তুলে দিব, বাকি যা আছে তাই আসবে। শাইন ইন লাইফ। রুল 1, অ্যাসার্টিভ টু অপটেটিভে একটা রুলই যথেষ্ট, যদি আমরা মনোযোগ সহকারে এটা বুঝতে পারি। ইউ উইল শাইন ইন লাইফ, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করলাম? শুধু সামনে মে কথাটি নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট দিয়ে উইল কথাটি আমরা তুলে দিলাম, বাকি যা আছে তাই এখানে আসলো, শাইন ইন লাইফ। আরও একটি উদাহরণ আমি এখানে প্রয়োগ করব তোমাদেরকে স্পষ্ট করার জন্য। You will get a plus in the exam. খেয়াল করি, ইউ উইল গেট এ প্লাস ইন দ্য এক্সাম, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটিকে আমরা যখন অপটেটিভে পরিণত করব, আমি বলেছিলাম শুরুতেই মে কথাটি নিয়ে আসতে হবে। মে ইউ, অর্থাৎ উইল কথাটি এখানেও আমাদেরকে উঠিয়ে দিতে হবে। মে ইউ, বাকি যা আছে সম্পূর্ণ অংশটি এখানে চলে আসবে। গেট এ প্লাস ইন দ্য এক্সাম। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ। আমি এখন পরের টপিকে চলে যাব। এ পর্যায়ের টপিক আমাদের হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ করতে পারি, এই নিয়মগুলো খুবই সহজ। এই টপিকটি এখন পর্যন্ত যতগুলো আমরা টপিক শিখলাম, সব থেকে সহজ টপিক হচ্ছে এইটি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এরকম দেওয়া থাকে, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব,
শুধুমাত্র আমরা খেয়াল করব যে ভার কোথায় আছে, ভার থেকে পরের অংশটুকু তুলে দিলেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করতে সক্ষম হব। সো এখানে কি আছে, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড কথাটি আমরা তুলে দিলাম। বাকি অংশটি যেটা দেওয়া আছে ডু দ্য ওয়ার্ক। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আরও একটি উদাহরণ এখানে প্রয়োগ করছি। ইউ শুড গো টু স্কুল, ইউ শুড গো টু স্কুল। একইভাবে একই নিয়মে আমরা এখানে চেঞ্জ করব, ইউ শুড কথাটি আমরা উঠিয়ে দেব অথবা ভ্যানিশ করে দেব। তার পরবর্তীতে যা আছে এটি দিলেই আমাদের চেঞ্জ হয়ে যাবে, গো টু স্কুল। ইন দ্য সেম ওয়ে আরও একটি এক্সাম্পল আমি এখানে দেখাবো। ইউ শুড read the book, you should read the book। একইভাবে আমরা ইউ শুডকে ভ্যানিশ করে দেব, শুধু কি আসবে, read the book। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কিভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হয় আমরা জানি। সেন্টেন্সগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, অর্থগত দিক থেকে, গঠনগত দিক থেকে। এতক্ষণ আমরা যেগুলো শিখলাম এটা ছিল অর্থগত দিক থেকে। তোমাদের ট্রান্সফরমেশনে আরও একটি টপিক পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মূলত দু ধরনের আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমরা জানি ভয়েস দু রকমের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা এবার ভয়েস চেঞ্জ নিয়ে কিছু উদাহরণ আলোচনা করব। অ্যাক্টিভে যদি এরকম দেওয়া থাকে, আই এট রাইস, আই এট রাইস। আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটি সাবজেক্ট হয়ে যায় এবং টেন্সকে আমরা খেয়াল করব। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট। রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, রাইস ইজ ইটেন বাই মি এটা হচ্ছে প্যাসিভ। এইটাই যদি দেওয়া থাকে ব্র্যাকেটে, যদি বলা হয় অ্যাক্টিভে পরিবর্তন করো, তখন কিন্তু আমরা উপরের সেন্টেন্সটি আবার লিখতে পারবো অথবা লিখলেই হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে অ্যাক্টিভে আছে, আমরা প্যাসিভ করেছি। যদি এরকম প্যাসিভে দেওয়া থাকে আমরা অ্যাক্টিভ করব। আরও একটি উদাহরণ এখানে আমি প্রয়োগ করি। হি প্লেস ফুটবল, এখানে খেয়াল করবো আমরা, এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে ফুটবল এবং প্লেস অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত আছে। অবশ্যই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়া আছে,
সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা অবজেক্টটি আগে সাবজেক্ট বানিয়ে নেব, ফুটবল। ফুটবল, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে সেক্ষেত্রে আমরা ইজ কথাটি নিয়ে আসব। ফুটবল ইজ প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহৃত করব, প্লেড। ফুটবল ইজ প্লেড বাই, হি থাকলে কি হয়? অবশ্যই হিম হবে। ফুটবল ইজ প্লেড বাই হিম। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি। আমরা এতক্ষণ ট্রান্সফরমেশন সম্পর্কে শিখলাম। আরও কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো আমরা পরে ক্লাসে শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।